ততদিনে এলগিন রোডের বাস তুলে আমরা ৪ নম্বর রায় স্ট্রিটের একতলায় উঠে এসেছিলাম। চারদিকে মস্ত ঘাস জমি, বাগান, আমজামের গাছ। কোনো কোনো বাড়ি শুধু ইট কাঠ, চুন সুরকি, টাকা কড়ি দিয়ে তৈরি হয়, তাতে প্রাণ প্রতিষ্ঠা হয় না। এলগিন রোডের এই ৪তলা বাড়িটা ওই রকম ছিল। আগেও কেউ থাকতো না। আমরা চলে এলে আমাদেরও ওখানে প্রায় ৪ বছর কাটাবার কোনো চিহ্ন রেখে এলাম না। তবে ততদিনে বাড়ির প্রত্যেকটি ফ্ল্যাট গমগম করত। তার মধ্যে একতলার সামনের দিকের ফ্ল্যাটটিতে বসন্ত লাহিড়ী বলে জীবনের হাতে পোড় খাওয়া একজন দুঃখী মানুষ তাঁর গুটি পাঁচেক অনাদৃত ছেলে নিয়ে এসে উঠলেন। সবার ছোট জিতু লাহিড়ী তখনও স্কুলে পড়ে, আমার ছোট বোনের সমবয়সী। ন্যায়ভাবেই হোক কি অন্যায়ভাবেই হোক, দণ্ডিত বাপের ছেলে। তা বংশ যত অভিজাতই হোক না কেন, এককালে ধনমান কিছুরই অভাব ছিল না। এখন সুনামটুকু পর্যন্ত জলাঞ্জলি দিয়ে ভগ্ন দেহে একতলার ওই ফ্ল্যাটটিতে এসে উঠলেন। এরা আমার স্বামীর দূর সম্পর্কের আত্মীয়। আগের দিন বিকেলে আমার স্বামী বললেন, কাল দুপুরে বসন্ত দাদের ৬-৭ জনের মতো খাবার পাঠাতে পারবে? তখন তাঁর কাছে ওদের সব কথা শুনলাম। দুঃখীকে আমার স্বামী কিছুতেই ছাড়তে পারেন না। সত্যিকার দুঃখী না হলেও নয়, এরা সব হারিয়ে এসেছেন। গিয়ে দেখলাম বাইরের ঘরে পুরনো একটা চেয়ারে বসে আছেন। ছেলেরা ঘর গুছোতে ব্যস্ত। দেখে মনে হলো ভগ্নদেহ বটে, কিন্তু ভগ্ন মন নয়। মুখ তুলে তাকালেন যখন, সিংহের কথা মনে হলো। বললাম, আমি কিন্তু আপনাদের জন্য রান্না করেছি, 12টার সময় পাঠিয়ে দেবো। দেখলাম চোখে জল, ভীষণ কষ্ট হলো। ছেলেগুলোকে ডাকলেন। সেই মুহূর্তে আমার ভালোবাসার মানুষের দল অনেকখানি বেড়ে গেল। জিতু বলে ওই ছোটটি আমার পরম স্নেহের পাত্র হয়ে উঠল। আমার কাছে ইংরেজি অঙ্ক পড়তে আসতো। পরে বিএ এমএ পাশ করে দ্বিতীয় মহাযুদ্ধের সময় সাধারণ সৈনিক হয়ে ঢুকে যতদূর সম্ভব উন্নতি করেছিল। পৌরুষের প্রতিমূর্তি ছিল। অকালে ক্যান্সার রোগে চলে গেল। তবে খুব কম বয়সে যায়নি। বিয়ে করেছিল জাত ভেঙে আমারই আশুতোষ কলেজের এক ছাত্রীকে। তার নাম ফুলরানী ঘোষ। সেও এমএ পাশ করেছিল। আজ পর্যন্ত সমস্ত পরিবারটার জন্য আমার হৃদয়ে একটা কোমল উষ্ণ স্থান রয়েছে। ৩৭ সালে আমরা ৪ নম্বর রায় স্ট্রিটে উঠে এলাম। এসেই টের পেলাম এই বাড়িকে কেউ প্রাণ দিয়ে ভালোবেসেছে। ১.৫ বিঘে জমির মধ্যে লাল রঙের বাড়ি, ছড়ানো খোলামেলা বড় বড় বারান্দা। আমার চেনা বাড়ি, অনেক দিনের পছন্দের বাড়ি। কলেজ জীবনে জাস্টিস চন্দ্রমাধব রোডের ভাড়া বাড়ির ৩তলা থেকে এ বাড়ির পূবের বারান্দা দেখতে পেতাম। সাহেব ভাড়াটেরা ওখানে ব্রেকফাস্ট খেত। সামনে বড় বড় পাম গাছ, বড় ভালো লাগতো। কখনো ভাবিনি ওখানে আমিও একদিন বসতে পাবো। শ্রীনাথ দত্ত সেকালের নামকরা ব্রাহ্ম ছিলেন। তাঁর স্ত্রী বাগানটাকে নিজের হাতে গড়েছিলেন। শুনেছি পাম গাছের পাতায় ধুলো জমে বলে সপ্তাহে একবার করে ভিজে ন্যাকড়া দিয়ে নিজের হাতে মুছে দিতেন। গাছরা ভালোবাসা বোঝে। কি সুন্দর আবহাওয়া ছিল ওই বাড়ির আর বাগানের। বাছাই করা আম গাছ, বড় বড় জামরুল, তাদের বুকের ভেতরটা লাল। চমৎকার পেয়ারা গাছ, রাঙা তেঁতুলের গাছ, নারকেল গাছ, কুরচি ফুলের গাছ, আর সবচেয়ে আশ্চর্য গাছ ছিল গাড়ি বারান্দার দক্ষিণে 2টি দুর্মূল্য পান্থপাদবের গাছ। ফটক দিয়ে ঢুকলেই গাছ দুটি সকলের চোখে পড়বেই। দোতলায় শ্রীনাথ দত্তের বিধবা মেয়ে, সেকালের তেজি ব্যারিস্টার বসুধাকান্ত নাগের বিধবা স্ত্রী, তাঁর 4টি নাবালক ছেলে নিয়ে থাকতেন। মেয়ে দুটি আমার ছোট বোন লতিকার বাল্যবন্ধু। সবাই আমার আপনজন হয়ে গেল। একদিন লতিকা একটা ছোরা দিয়ে বলল, মজা দেখবে বলে ছোরাটা পান্থপাদপের সবুজ গায়ে বসিয়ে দিল। ছোরা টেনে বের করার সঙ্গে সঙ্গে টলটলে পরিষ্কার জলের স্রোত ওই ক্ষত থেকে গলগল করে বেরিয়ে এলো। সে জল দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই ভালো। মরুভূমির গাছ নাকি, ওই মিষ্টি জল দিয়ে যাত্রীদের প্রাণ বাঁচায়। এ বাড়িতে আমি নিজেকে আবার ফিরে পেলাম। এতদিন শুধু ছোটদের কয়েকটি গল্প আর নানা পত্রপত্রিকায়
প্রধানত সাহিত্য বিষয়ক সমালোচনাই লিখেছি, মৌলিক কিছুতে হাত দিইনি। তবে এই কাজও বৃথা যায়নি। কলমে ক্রমে জোর পেয়েছি, আত্মপ্রত্যয় আরও বলিষ্ঠ হয়েছে। একদিন অধ্যাপক নীরেন রায় পণ্ডিচেরির দিলীপ কুমার রায়ের একখানি উপন্যাস এনে দিয়ে বললেন, নাও, পরিচয়ের জন্য এটার সমালোচনা লিখে দিতে হবে। কোন বই ভালো করে মনে নেই, মনে হয় মনের পরশ কিংবা রঙের পরশ। বইটি দিয়ে নীরেনবাবু চুটিয়ে তার নিন্দে করলেন। একটু অবাক না হয়ে পারলাম না। দিলীপ আমার স্বামীর জ্যাঠুতো দিদির ছেলে, সমবয়সী এবং অন্তরঙ্গ, নীরেনবাবুরও বাল্যবন্ধু। এতগুলো কড়া কথা শুনে আশ্চর্য হয়ে বললাম, আমি কিন্তু আমার নিজের মতামতটাই লিখব, আপনারগুলো নয়। বললেন, হ্যাঁ নিশ্চয়, যার এতটুকু বুদ্ধি আছে সেই আমাকে সমর্থন করবে। বই পড়ে বুঝলাম নীরেনবাবুর মতের সঙ্গে লেখকের মত মেলেনি বলে এতখানি উষ্মা। বইয়ের অনেক গুণ, যদিও পড়ে মনে হয়েছিল কয়েকটি বিশ্বাস এবং মতামত জোর করে পাঠকের ওপর চাপাবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দিলীপের লেখা যত বই পড়েছি সবগুলির সততা এবং নির্ভীকতা দেখে যেমন খুশি না হয়ে পারিনি, এতেও তাই। ফলে পরিচয়ে ওই সমালোচনা ছাপা হলো না। সে সময় কে সম্পাদক ছিলেন মনে নেই। সমালোচনার বিভাগটি নীরেনবাবুর হাতে ছিল। ব্যাপারটাতে একটু ক্ষুণ্ণ হয়েছিলাম। সেই সময় বিচিত্রা পত্রিকার খুব নামডাক। তার সম্পাদক ডক্টর সুশীল মিত্র আমার স্বামীর কাছে লেখাটি চাইলেন। পরিচয় কিন্তু সরাসরি লেখা ফেরত দেয়নি, জায়গা নেই ইত্যাদি বলে ছাপছিল না। আমি আমাদের প্রিয় বন্ধু সুশোভন সরকারকে বলে সমালোচনাটি আনিয়ে সুশীলবাবুকে পাঠিয়ে দিলাম। বিচিত্রায় ছেপে বেরোলো। সাধারণ পাঠকরা খুশি হলেও নীরেনবাবু কিংবা দিলীপ নিজে কেউই সন্তুষ্ট হননি। সত্যি বলতে কি, কদাচিৎ আমি নিজের থেকে সমালোচনার কাজে হাত দিয়েছি, সর্বদা অনুরোধে পড়ে করেছি, সেরকম সুখও পাইনি। 37-38 সাল মনের সুখে ও শারীরিক অসুস্থতায় কেটেছিল। 38 ফেব্রুয়ারিতে আমার মেয়ে কমলা জন্মালো। নভেম্বরে ডাক্তার সুবোধ দত্ত আমার গলব্লাডারটি 3টি পাথরশুদ্ধ কেটে বাদ দিলেন। ক্রমে আমার শরীর সেরে উঠল। নতুন উদ্যমে একটা অন্যরকম কর্মময় জীবন শুরু করলাম। 1935 সালে 1 বছর বিদ্যাসাগর কলেজে রোজ 1 ঘন্টা ইংরেজি পড়িয়ে আসতাম। সেখানে চেনা লোক ছিল। আমার সেজ জ্যাঠার বড় ছেলে বিখ্যাত খেলোয়াড় শৈলজারঞ্জন গণিতের অধ্যাপক, আমার বাল্যবন্ধু মীরা দত্তগুপ্ত মহিলা বিভাগের অধ্যক্ষ। এদের সস্নেহ উৎসাহে 1 বছর কাজ করলাম। 100 টাকা মাইনে। অত হাসবার কিছু নেই। সেই 100 এখনকার 1000-এর বেশি। পারতাম না, নানা সাংসারিক বাধা পড়ত। প্রথমে কন্ট্রাক্ট শেষ হলে আর একটা করার আগ্রহ ওদের বা আমার কারো ছিল না। তারপর আর অধ্যাপনা করিনি। এর আগের বছর পণ্ডিচেরিতে একাদিক্রমে 10 বছর বাস করার পর দিলীপ রায় কলকাতায় এসেছিলেন। এবার আবার এসে থিয়েটার রোডে মামার বাড়িতে উঠে তাঁর যাবতীয় বিষয় সম্পত্তি শ্রী অরবিন্দ আশ্রমকে দানপত্র করে দিয়েছিলেন। মাঝখান থেকে আমিও একজন অসাধারণ মানুষকে অন্তরঙ্গভাবে দেখবার সুযোগ পেয়ে গেলাম। রোজ ভোরে থিয়েটার রোড থেকে হেঁটে দিলীপ আমাদের বাড়িতে এসে ব্রেকফাস্ট করতেন। আমিও এক নতুন জগতের আস্বাদ পেতাম। এতখানি জ্ঞান, বিদ্যা, প্রতিভা, ত্যাগ, মাধুর্য, উদারতা এবং অনুদারতার সংমিশ্রণ আর দেখিনি। অন্তত ভারতে কখনো জন্মেছে বলে মনে হয় না। আমার স্বামীর পরম ভালোবাসার পাত্র ও কৈশোর যৌবনের প্রিয় সহচর বলে দিলীপের প্রাক পণ্ডিচেরি জীবনের কিছুটা জানতাম। দিলীপের স্মৃতি আমার স্মৃতিভাণ্ডারের ও হৃদয়ের বেশ খানিকটা জুড়ে আছে বলে তাঁকে বাদ দিয়ে এ বই লেখাও যায় না। পরনে গেরুয়া, গলায় রুদ্রাক্ষ, কপালে চন্দন। 23 নম্বর রায় স্ট্রিটে দিলীপের কেমব্রিজের বন্ধু গগন বিহারী লাল মেটা থাকতেন। একদিন তিনি কথায় কথায় আমার স্বামীকে বললেন, আই অফেন সি এ সাধু পাসিং দিস ওয়ে লুকিং লাইক দিলীপ রয়। দিলীপকে কথা বলাতে হো হো করে হেসে বললেন, ওকে বলো, নো নো, ইট ইজ অনলি দিলীপ রয় পাসিং দিস ওয়ে লুকিং লাইক আ সাধু। এইরকম ফুর্তিবাজ ছিল তার বাইরের রূপ। ভিতরের গভীরতার তল পাওয়া যেত না। শুধু এইটুকু বোঝা যেত, বৈষয়িক সুখ স্বাচ্ছন্দ্যের কোনো মূল্য নেই তাঁর কাছে। একরকম সৌকুমার্য ছিল ওর স্বভাবে।
যার জন্য লোকের মুখের কথা বড় বেশি বিশ্বাস করতেন। যাঁরা নিজেরা কখনো মিথ্যা বলেন না, তাঁদের মধ্যে এই দুর্বলতা প্রায়ই দেখি। অন্যরা যে মিথ্যা বলতে পারে এরা তা ভাবতে পারেন না। পুরনো বন্ধু ও আত্মীয়ের সঙ্গে সস্নেহ ব্যবহার করলেও খুব বেশি ব্যক্তিগত টান ছিল বলে আমার মনে হতো না। তাতে অনেকে মনে কষ্ট পেতেন। আমি কিছু আশা করতাম না। আগেকার কোনো দাবি ছিল না। আমার স্বামী দিলীপের কাছে অনেক স্নেহ, সাহচর্য, সহায়তা পেয়েছিলেন। তাতেই তাঁর মন কানায় কানায় ভরেছিল। কাজেই তিনিও কিছু আশা করতেন না। তবে কখনো যদি কানে আসতো, অমুক দিলীপকে তোমাদের বিষয়ে এই বলেছে, তোমরা শ্রী অরবিন্দের নিন্দা করো ইত্যাদি, এবং তার ফলে দিলীপ কিছুদিন আমাদের সঙ্গে সম্পর্ক রাখতেন না, তখন আমার স্বামী মুখে কিছু না বললেও মনে দুঃখ পেতেন। আমি তাও পেতাম না, কিন্তু খানিকটা রাগ হতো যে এমন মহৎ মানুষ কেন অযোগ্য লোকের কথায় কান দেন। অমনি মনে পড়ে যেত রবীন্দ্রনাথও দিতেন, হয়তো একই কারণে, মিথ্যা কথাকে চিনতে পারতেন না বলে। একরকম বাল সুলভ সরলতা ছিল দুজনার, ভারী রসবোধও ছিল। ভারী গুণগ্রাহী ছিলেন দিলীপ। গুণ দেখলেই উচ্চ কণ্ঠে গুণের ও তার অধিকারীর প্রশংসা করতেন এবং মাথায় তুলে নাচতেন। তারপর আরও গুণ না পেলে দুম করে মাথা থেকে ফেলে দিতেন। মনের মধ্যে দিলীপের কেমন একটা ঔদাসীন্য ছিল। ব্যক্তিগত বন্ধন তিনি স্বীকার করতেন না। যিনি সংসার ত্যাগী তিনি করবেনই বা কেন? তবে প্রকৃত বন্ধু আর অলিক বন্ধুর তফাৎ বুঝতেন না, এই যা দুঃখ। শিবের মধ্যে যে সব গুণের ও দুর্বলতার কথা শোনা যায়, এ তো আর তার চেয়ে মন্দ নয়। আমি দিলীপকে মহাপুরুষ বলি। যেমন গান বাজনায়, কাব্য রচনায়, জ্ঞানবিদ্যায়, তেমনি ভগবত প্রেমে তিনি সাধারণ মানুষের চেয়ে এতটা উপরে ছিলেন যে তাঁকে কম লোকই বুঝত। আমি তো নই। যেটুকু দেখেছি তাতেই যেমন মনে হয়েছে তাই বললাম। আমার স্বামীর কাছে দিলীপের শৈশবের কথা শুনেছি। অসাধারণ বাপ দ্বিজেন্দ্রলাল রায়ের একমাত্র ছেলে। শৈশবে মাকে হারিয়ে 15 বছর বয়স অবধি বাপের আদরে মানুষ হয়েছিলেন। তারপর বাপও চোখ বুঝলেন। দিলীপ আর তাঁর চেয়ে 1 বছরের ছোট বোন মায়া মামার বাড়িতে দিদিমার কাছে অতিরিক্ত আদরে মানুষ হয়েছিলেন। দিলীপ কিন্তু সংসারের মাটিতে কোনো দিনই শিকড় গাড়েননি। ধনী বাপের গুণী ছেলে, দেখতে অপূর্ব সুন্দর। 20 বছর বয়স থেকে ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসত। সব সম্বন্ধেই দিলীপ নারাজ। তবে তার মধ্যে বাছাই করা দুটো একটাকে আমার স্বামীর ঘাড়ে চাপাবার আপ্রাণ চেষ্টা করতেন। বলতেন, না কেন, অনেক টাকা করি আর সুন্দরী মেয়ে পাবি। আমার মতে সাংসারিক জীবনের জন্য তৈরি হননি দিলীপ। আমার অনেকবার মনে হয়েছে সংসারী লোকদের উনি একটু ঘৃণা করতেন। হয়তো ভুল বুঝতাম। দিলীপের জন্য বহু গাইয়ে বাজিয়ে সঙ্গে আলাপ হয়েছিল। অশেষ আনন্দ পেয়েছিলাম। দিলীপ কলকাতায় এলেই আমাদের বাড়িতে ভালো ভালো গাইয়ে এনে আসর করতেন। এইভাবে ভীষ্মদেব, পাহাড়ি সান্যাল, সায়গল, জ্ঞান ঘোষ প্রমুখকে অতিথিরূপে পেয়েছিলাম। একবার আসরের আগের দিন বলে পাঠালেন, গানের পর 15 জন খাবে কিন্তু। আমি খুশি হয়ে 20 জনের মতো হাটবাজার করিয়ে রাঁধাবাড়া শুরু করলাম। 5 জন বাড়তি হবেই জানতাম। বাবুর্চির আবার জ্বর। বেলা 12টায় দিলীপের এক তরুণ ভক্ত এসে বলল, 15 নয়, মন্টুদা বললেন জনা 25 হবে। আমার প্রায় ফিট হবার জোগাড়। তখন সে দয়া করে বলল, তবে কিনা মামিমা, তুমি যদি আমাকে নেমন্তন্ন করো তাহলে ওই বাড়তি 10 জনের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি করে খাওয়াটা রদ করি। আমি বললাম, কি মিথ্যা কথা বলবে? সে জিভ কেটে বলল, মিথ্যা নয়, মিথ্যা নয়, তোমার তো গলস্টোন আছে, তুমি শেষ মুহূর্তে অতটা পারবে কেন? তাই হলো, কেউ কিছু মনে করলো না। একদিন এমনকি দিলীপও অম্লান বদনে বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার শরীর ভালো না, অত লোককে শেষ মুহূর্তে বলতে চাওয়াটা ভারী অন্যায়। ও ঠিক করেছে।